জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বাংলাদেশের পণ্যে 15% কমিয়ে 20% শুল্ক হার ধার্য করেছে যুক্তরাষ্ট্র। এতে প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বাংলাদেশ এবং রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যাশা 20%-এর নিচে ছিল। ফেসবুক পোস্টে এসব কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গেল 8 জুলাই বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেয় হোয়াইট হাউস। পরে কয়েক দফার আলোচনার পরে শুল্ক হার 15% কমিয়ে আনতে সক্ষম হয় ঢাকা, যা কার্যকর হবে আগামী 7 আগস্ট থেকে। বাণিজ্য বৃদ্ধি ও ঘাটতি মেটাতে বেশ কিছু শর্ত পূরণে একমত হয় দুই দেশ। প্রতিবেশী দেশ ভারতের উপর 25% শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্সের উপর 19% এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের উপর 20% শুল্ক ধার্য করেছে ওয়াশিংটন। এদিকে 15% কমিয়ে বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করায় স্বস্তি এসেছে বলে জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। বিজিএমইএ পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেছেন, প্রতিযোগী দেশ ভিয়েতনাম, চীন ও ভারতের শুল্ক বিবেচনায় প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে বাংলাদেশ। এদিকে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চীনের উপর আমেরিকা শুল্ক না কমালে বাংলাদেশের ক্রয়াদেশ আসবে। কমার কোনো সম্ভাবনা নেই, কারণ এই জন্যই বলতে পারি আমাদের কম্পিটিটর কান্ট্রি ভিয়েতনাম, কম্বোডিয়ার চাইতে আমরা সমান জায়গায় আছি এবং সবচাইতে বেশি 1 নম্বর যারা আপনার পোশাক রপ্তানি করে থাকে চায়না, তার কিন্তু অনেকাংশে আমাদের থেকে অলমোস্ট ডাবলের কাছাকাছি। তো সেই তুলনায় যদি আমরা বলি, আমরা ওই চায়নার থেকেও কিন্তু আমরা অনেক অর্ডার পাবো। নতুন যে 20% শুল্ক, এটা প্রতিযোগী দেশগুলোর প্রায় কাছাকাছি হয়েছে, বিশেষ করে ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া, এমনকি ভারতের চেয়ে আমরা 5% শুল্ক কিছুটা অ্যাডভান্সমেন্টে রয়েছি। চীনের থেকে আমরা প্রায় 15% রয়েছে। সুতরাং সেদিক থেকে তুলনীয় বাজারগুলোর তুলনায় আমাদের একটা ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য বাণিজ্য প্রতিনিধি দলকে অভিনন্দন জানান তিনি। প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার প্রত্যাহার চেয়ে 17 পয়েন্ট কমিয়ে 20% নামিয়ে আনতে সক্ষমতার পরিচয় দিয়েছে বাংলাদেশ, যা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শুল্ক ও বাণিজ্য ইস্যু নিয়ে গেল ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 20% শুল্কে বাংলাদেশ প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে। বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে। সরকার 36 জুলাই তথা 5 আগস্টের মধ্যে জুলাই সনদ না দিলে এর পরদিন থেকে সারা দেশ অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে গণজমায়েতের আয়োজন করে আপ বাংলাদেশ। জমায়েতে অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রের খসড়ার সমালোচনা করে আলী আহসান জুনায়েদ বলেন, খসড়াই জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন হয়নি। এ সময় জুলাই ঘোষণাপত্র ও জুলাই ঘোষণার জন্য শুক্রবার রাত 12টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেন, যদি রাতের মধ্যে সরকার সংবাদ সম্মেলন করে ঘোষণাপত্রের ব্যাপারে স্পষ্ট বিবৃতি না দেয়, তাহলে 3 আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মিছিল করবেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উপরে আস্থা রেখে বলছি, আপনার সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণাপত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন, সনদ কখন দিবেন, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন। যদি রাত 12টার মধ্যে
কোনো ক্ল্যারিফিকেশন না দেন, আজকে 1 তারিখ, আগামী 3 তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর 12টায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যোদ্ধারা সচিবালয় অবরোধ করব। জুলাই আর্টওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, 24শে জুলাইয়ে দেওয়ালগুলোই প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। বিকেলে রাজধানীর বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্ক এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদের আমলে মানুষ যেভাবে শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে, এসব গ্রাফিতির মাধ্যমে মানুষ রাস্তায় বের হলেই তা দেখতে পারবে। এছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটায় কঠিন ও সময় সাপেক্ষ জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। কারওয়ানবাজার এলাকায় 16টি পিলারে ফ্যাসিবাদের 16 বছরের জুলুম ও বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থান স্মরণে 36টি পিলারে এই গ্রাফিতি আঁকা হয়েছে। এবং গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলের প্রতিটি বছরেই আপনারা জানেন নিপীড়নের এবং একই সাথে মানুষের প্রতিবাদের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসগুলোকে আবার নতুন করে মানুষের সামনে তুলে ধরা। যদি আপনারা আমাদের ফার্মগেট অংশের আর্টওয়ার্কগুলো দেখেন, গত 16 বছরের যে ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে, কেউ যদি গাড়ি দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা পিলার দেখে দেখে যায়, তাহলে সে একেবারে রিলেট করতে পারবে যে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত সময়টা আবার স্মৃতিপটে ভেসে উঠবে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। নতুন সাংস্কৃতিক যুদ্ধ চালিয়ে না গেলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণে 4 দিনব্যাপী কালচারাল ফেস্ট অনুষ্ঠানের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। আর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, কালচারাল হেজিমনির মাধ্যমে গেল 16 বছর মানুষের উপর আগ্রাসন চালিয়েছে স্বৈরাচার সরকার। দেশের সংস্কৃতি এখন বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে পরিচিতি হবে বলেও জানান তিনি। জুলাইকে ধারণ করে 4 দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট তুলে ধরা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের অসংখ্য স্মৃতি ও গ্রাফিতি এবং চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র ও ডকুমেন্টারির মাধ্যমে দেখানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। সবশেষ অধিবেশনে সন্ধ্যায় শুরু হয় সঙ্গীত, নাটক, আবৃত্তি ও অন্যান্য শিল্পকর্ম উপস্থাপনার মাধ্যমে রাত 10টায় শেষ হয়। আপনি কালচারাল ওয়ারে যদি আওয়ামী লীগের কাছে হেরে যান, ওরা আবার আসবে, মুজিববাদ আবার আসবে। একে যদি পরাজিত করতে চাই, তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের অনেকগুলো ফ্রন্টে আমাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। ভিন্ন মত থাকবে, একজনের সঙ্গে আরেকজনের মতের মিল হবে না, তারপরে একসাথে থাকবে, সবাই একই হক ভোগ করবে একই দেশের। এইটা যদি আমরা বানাতে পারি, তাহলে আমরা কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিজমকে পরাজিত করতে পারবো বলে মনে করি এবং আমরা সে পথে যাত্রা শুরু করেছি। আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশ আর এই প্যারাডাইম শিফট থেকে ঘুরে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বাঙালি ফ্যাসিজমে যাবে না। অন্তর্বর্তী সরকার দুর্বল সরকার বলেই পুশ ইন বন্ধ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, নির্বাচিত শক্তিশালী সংসদ ছাড়া বিদেশি আগ্রাসন বন্ধ করা সম্ভব নয়। শুক্রবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সংস্কারের নামে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানান। বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন। আর বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আগামী দিনে যাতে স্বৈরাচার তৈরি না হয় তার জন্য জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। শেষে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অধিবেশন শেষ করে জাসদের শিল্পীরা।
কোনো স্বৈরাচার যাতে বাংলাদেশের মাথাচাড়া না দিতে পারে, স্বৈরাচারী কায়দায় যাতে আর কেউ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে জনগণের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার না করে দিতে পারে, সেটার জন্য যে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেটিকে আমরা ধরে রাখতে চাই। এই সরকার আর বেশি দিন থাকলে দেশের অবস্থা দিনের দিন খারাপ হবে, ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াবে। এই সরকার কিন্তু পুশিং বন্ধ করতে পারে নাই। এটার কারণ একটাই, একটা দুর্বল সরকার সেটা পারবে না। শক্তিশালী সরকার ছাড়া এই ভারতকে মোকাবেলা করা সম্ভব হবে না। একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, যেটা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সেটা দাওয়াত করি। আর আমরা ঐক্যমত্য কমিশন, ওই কমিশন, সেই কমিশনের নামে আমরা দেশে আর অনৈক্য সৃষ্টি করতে চাই না। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে আর আওয়ামী লীগের রাজনীতি নয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিকেলে জুলাই মাস জুড়ে শহীদদের স্মরণে নানা কর্মসূচি শেষে আগস্টের প্রথম দিনেও গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকার উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করে বিএনপি। যাত্রাবাড়িতে দক্ষিণ বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে এই সরকার যেন নিজেই ফ্যাসিস্ট না হয়ে যায়। নির্বাচনের ঘোষণা নিয়ে ষড়যন্ত্র আছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে জনগণ ভুল বোঝানোর চেষ্টা চলছে। বিএনপি নেতারা বলেন, দেশ এখনও পুরোপুরি স্বৈরাচার মুক্ত হতে পারেনি এবং গণতন্ত্র পূর্ণতা পায়নি। এ সময় রাজনৈতিক দলগুলোকে বিদ্বেষ পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতি করতে আহ্বান জানান বিএনপির নেতারা। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করব না এবং তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। আমাদের 15 বছরে আমাদের নতুন প্রজন্ম, আমরা যারা পুরনো আছি, আমরা ভোট দেওয়া ভুলে গেছি। নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই, আর তাদেরকে আপনারা পিয়ার শেখান। আগে ভোট দেওয়া শেখান, ভোট দেওয়া আগে ভোট দেওয়া শেখান, পরে পিয়ারের কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির পক্ষ থেকে সব প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। আর নির্বাচন নিয়ে কোনো বাধা নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে তার বক্তব্য আরও স্পষ্ট করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তারা। বেলা 12টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে পৌঁছান বিএনপির নেতারা। সে সময় হেফাজত নেতাদের কবর জিয়ারত করেন তারা। পরে হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির নেতারা জানান, গণতন্ত্রের পথ থেকে বারবার বিচ্যুত হয়েছে দেশ। পরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিকে দায়িত্ব নিতে হয়েছে বলেও জানান তারা। দুই বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদের গঠিত হওয়ার পরে, এবং সেখানে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে। আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি। আমরা আশা করি এই জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। নির্বাচনের পথে কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি যে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে একটা দিক নির্দেশনা যাবে। পিআর পদ্ধতিতে ভোটের দাবি নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আরও বলেন, পিআর পদ্ধতি নয়, গতানুগতিক পদ্ধতিতেই নির্বাচন চাই বিএনপি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েস্ট ম্যানেজমেন্ট যে পদ্ধতি, আমাদের যে গতানুগতিক যে পদ্ধতি রয়েছে, মানুষ যেটিতে অভ্যস্ত,
যেই এলাকার নেতা ওই এলাকার লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে, এটাই স্বাভাবিক নিয়ম। এই সময় যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলে তাদের মধ্যে নির্বাচন নিয়ে তাদের একটি ষড়যন্ত্র রয়েছে। দেশনায়ক তারেক রহমান একটি কথাই বলেছে, আমরা ক্ষমতায় যাব এই কথা আমরা বলি না, আমরা মানুষের ভোটের অধিকার মানুষকে ফেরত দিতে চাই। জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনায় এবং দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নতুন করে ফ্যাসিবাদের উত্থান বন্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জামায়াত ইসলামী। যারা মনে করছেন আগামীতে ক্ষমতায় যাবেন তারা মুখে সংস্কারের কথা বললেও বাস্তবে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শুক্রবার বিকেলে এবি যুব পার্টির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কার্যালয়ে এক সভায় মঞ্জু বলেন, ১৬ বছর স্বৈরাচারী শাসনের মধ্যে থেকেও অনেকের শিক্ষা হয়নি। সংস্কার প্রস্তাবে যখন ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে তখনই অনেক দল সেই প্রস্তাব থেকে পিছিয়ে যান। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টি উল্লেখ করে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের রাষ্ট্রপতিকে কবর জিয়ারত করতে গেলেও প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হয়, অথচ যখন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব আসে তখন কয়েকটি দল সেই প্রস্তাবের বিরোধিতা করে। আগে বিএনপির প্রতি যে মায়া ছিল তা কমে গেছে বলেও মন্তব্য করেন মুজিবুর রহমান মঞ্জু। সব দল একমত হলো যে না, রাষ্ট্রপতিকে এইভাবে রাখা যাবে না, রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দিতে হবে, এটাতে সবাই একমত। এখন যখন ক্ষমতা কি দেয়া যায় এই প্রস্তাবে আসছে, তখন দেখা যায় কিছু কিছু দল আর ক্ষমতা দিতে চায় না। এইটা দিলে তো আমাদের ক্ষমতা কমে যাবে, এটা দিলে তো প্রধানমন্ত্রী কমে যাবে। যারা মনে করছেন তারা আগামী দিনে ক্ষমতায় যাবেন, তারা মুখে সংস্কারের কথা বললেও বাস্তবিক জায়গায় গিয়ে তারা অনেক সংস্কারের ব্যাপারে অনাগ্রহী। ক্ষমতার বদল হলেও এখনও শ্রমিকদের সাথে অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ করে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শ্রমিক নেতারা মালিক পক্ষের হয়ে কাজ করছেন। শুক্রবার ডিআরইউতে এনসিপির শ্রমিক উইংয়ে শ্রমিক যোগদান কর্মসূচি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। গত কয়েক দশকে শ্রমিক এবং মালিকের মাঝে কিছু দালাল আবির্ভাব হয়েছে, যারা নামে শ্রমিক নেতা কিন্তু তারা আসলে মালিক পক্ষের দালাল। আমরা এই গণ অভ্যুত্থানের পরে দেখেছি একটি দলের দুইজন মহারথী ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে সব জায়গায় গডফাদারদের মতন দাপিয়ে বেড়াচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান করেছে জনগণ, এখানে কোনো মাস্টার মাইন্ড বা বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মোজহার। রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তরুণরা রাজনৈতিক দল গঠন করে লড়াই করছে, অনেক ক্ষেত্রে তারা সফল হতে পারছে, অনেক ক্ষেত্রে কৌশলগত ভুল করছে। এজন্য তরুণদের পেছনে থাকার জন্য সকলের কাছে আহ্বান জানান ফরহাদ মোজহার। নির্বাচন সব কিছুর সমাধান করতে পারে না বলে তরুণদের নির্বাচনবাদী না হওয়ার জন্য অনুরোধ জানান তারা। অভ্যুত্থানটা করেছে জনগণ, এখানে কোনো মাস্টার মাইন্ড ছিল না, কোনো তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না। এটা দোষের নয়, পৃথিবীতে গণ অভ্যুত্থানটা এইভাবেই হবে। রাষ্ট্রকে ভাঙতে হবে, নতুন করে গড়তে হবে, যাতে আমরা আমাদের দ্রুত অর্থনৈতিক বিকাশ, আমাদের যে চাহিদা জীবনে
এই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি। শনিবার সকাল 7টায় জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে হবে এই অপারেশন। শুক্রবার বিকেলে মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার। এ সময় তিনি বলেন, জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারির বিষয়টি পারিবারিক ও দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, গত 19 জুলাই সমাবেশে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে 30 জুলাই ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করালে তার হার্টের আর্টারিতে 5টি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। এ সময় চিকিৎসকরা বিদেশে নেওয়ার পরামর্শ দিলেও দেশেই চিকিৎসা নেওয়ার কথা জানান জামায়াতের আমির। আজ হাসপাতালের ভিড় না করে বাসায় বসে সবাইকে দোয়া করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পড়ুয়ার। এ সময় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের আমিরের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দেশসেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে আমরা আল্লাহ তাআলার এই বান্দার প্রতি, যিনি বিরামহীনভাবে সারা দেশে ছুটেছেন, অক্লান্তভাবে নিঃস্বার্থভাবে আল্লাহর এই মুখলেস বান্দা দিনের এই দায়ীর প্রতি দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইসলামী আন্দোলনের প্রয়োজনে তার বড় প্রয়োজন আমরা অনুভব করি। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে নেক হায়াত দিয়ে আমাদের মাঝে আবার কাজের জন্য সক্ষমতা ফিরিয়ে দেন। তার চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আবার তিনি সুস্থ হবেন, আমাদের মাঝে ফিরে আসবেন এবং জাতির খেদমতে যেভাবে তিনি নিয়োজিত ছিলেন আগামী দিনে তিনি আবার তার সে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে তুমি তাকে সুস্থ করে দাও। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে একথা জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এ সময় তিনি বলেন, শুক্রবার সকালে রাজধানীর ওয়ারি এলাকা থেকে জানে আলমকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আবু তালেবুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম জড়িত। এ সময় তিনি আরও জানান, গেল 24 ঘন্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে বিভিন্ন জায়গা থেকে আটক করেছে পুলিশ। আশা করি সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। আইএসপিআর এর তথ্য পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক জনৈক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে 17 জুলাই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত গৃহবধূ রজনী ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের কবরস্থানে রজনীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে তারা আত্মার মাগফিরাত কামনায় দোয়া
করা হয়। এর আগে বিমান বাহিনীর কর্মকর্তারা রজনীর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল বারী, উইং কমান্ডার মোনালিসা, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ। গেল 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন 5ম শ্রেণীর ছাত্রী ঝুমঝুমের মা রজনী ইসলাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত 8ম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দুপুরে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে মাহিয়া তাসনিমের নানা বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা। উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রন লিডার ইখতিয়ার হোসেন সহ বিমান বাহিনীর সদস্যরা তাসনিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মাইলস্টোন স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে মাহিয়া তাসনিম অগ্নিদগ্ধ হয়ে গত 24 জুলাই হাসপাতালে মৃত্যুবরণ করে। পরে মুজিবনগরের জয়পুর গ্রামে নানা বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। মাহিয়ার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিমান বাহিনীর সদস্যরা। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণ ও বর্ষপূর্তি উদযাপনে রাজধানীতে অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি। সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এই র্যালিতে অংশ নেয় প্রায় 200 সাইক্লিস্ট। এ সময় রবীন্দ্র সরোবর, মিরপুর রোড, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অতিক্রম করেন অংশগ্রহণকারীরা। পরে দোয়েল চত্বর, বঙ্গবাজার ঘুরে র্যালিটি নগর ভবনে গিয়ে শেষ হয়। এরপর অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, শহরকে পরিষ্কার রাখতে নিজেদের উদ্যোগী হতে হবে। তিনি বলেন, বাড়ির আঙিনা ও আশপাশের সব স্থানে খেয়াল রাখতে হবে যেন পানি জমে না থাকে। এডিস মশা নিধনের উপর গুরুত্ব আরোপ করে ডিএসসিসি প্রশাসক জানান, সাইকেল ব্যবহারে নগরবাসী আগ্রহী হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। গণপ্রধানের সাথে আমাদের সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছি, যেটা কিনা আমাদের স্বাস্থ্য সব দিকেই ভালো। জুলাই আন্দোলনটাকে কেন্দ্র করে হচ্ছে এই মূলত সাইকেল র্যালিটা এখানে করা হয়েছে। জনগণকে অনুরোধ জানাবো যে আপনি নিজের আঙ্গিনা আপনি পরিষ্কার রাখুন, আপনার বাড়িঘর আপনার পরিষ্কার রাখুন এবং ময়লা নির্দিষ্ট স্থানে রেখে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের হাতে দিয়ে দিন। এই কাজটা যদি আপনারা করেন তাহলে আমরা এই নগরকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে পারবো। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন 5 দিনের কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম দিনের কর্মসূচি হিসেবে আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা 6টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। প্রদর্শনীর উদ্বোধন শেষে উপাচার্য জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র ঘুরে দেখেন। এরপর মতিহারের বন্যী শিখা নামে একটি ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। জুলাইকে স্মরণীয় করে রাখতে, প্রদর্শনী দেখতে ও জুলাই ঐক্যকে স্মরণ করারও আহ্বান করেন। আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানটি চলবে 5 আগস্ট পর্যন্ত। যোগাযোগের সুবিধার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরের পরিধি বাড়ানোর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। দুপুরে সোনা মসজিদ স্থল বন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় বলেন, সোনা মসজিদ স্থল বন্দরটি গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহারকারীরা বন্দরের পরিধি বাড়ানো ও একটি লিংক রোড স্থাপনের দাবি জানান। তারই পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে সকালে রাজশাহীর নৌ পরিদর্শনের সময় তিনি
তিনি আশ্বাস দেন সুলতানগঞ্জে নৌ বন্দরের আগে এনবিআর ও বিআইডব্লিউটি এর কোনো টানাপোড়েন থাকলেও এখন আর সেই জটিলতা থাকবে না। বন্দরের যে ইয়ার্ড তৈরি করার জন্য আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে, কিছু খাস আছে, কিছু প্রাইভেট ল্যান্ড আছে। তো এইগুলো একটা প্ল্যান করে যতটুকু দরকার ততটুকু একটা প্ল্যান পাঠালে তারপর আমরা বুঝতে পারবো যে কতখানি জমি আছে, কতখানি জমি লাগবে এবং এই জমি নিতে আমাদের কতটুকু বাজেটের ব্যবস্থা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন তিনি। পরে স্থলবন্দর ও শুল্ক কর্তৃপক্ষকে নিয়ে বন্দরের বাণিজ্যিক এবং ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার। এ সময় ব্যবসায়ীরা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থলবন্দর দিয়ে 6টি পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের পদক্ষেপ নেয়ার দাবি জানান। হাইকমিশনারও এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসের যাত্রা বাতিল করায় ক্ষুব্ধ হয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন যাত্রীরা। এ সময় স্টেশন ম্যানেজারের কক্ষের নাম ফলক ও দরজা ভাঙচুর করে যাত্রীরা। সন্ধ্যা 6টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস বেলা 2টা10 চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছার কথা এবং বেলা 3টা10 চট্টগ্রাম থেকে কক্সবাজার ছেড়ে যাওয়ার কথা, কিন্তু ট্রেনটি চট্টগ্রাম পৌঁছায় বিকেল 5টায়। ফলে এটির যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্টেশনে ও ম্যানেজারের কক্ষে নাম ফলক ও দরজা ভাঙচুর করে যাত্রীরা। এদিকে শিডিউল বিপর্যয় হওয়ায় চট্টগ্রাম থেকে 3টা10 এর প্রবাল এক্সপ্রেস না চলায় কক্সবাজার থেকে রাতের সৈকত এক্সপ্রেসও বন্ধ থাকবে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রেল লাইনে কাটা পড়ে গবেষণা প্রকল্পের অধীনে থাকা 22টি ভেড়া মারা গেছে। বেলা 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ভেড়াগুলো পালনের দায়িত্বে থাকা কর্মী ঘাস খাওয়ানোর জন্য সকালে রেল লাইনের পাশে নিয়ে যায়। হঠাৎ ভেড়াগুলো রেল লাইনের উপর উঠে পড়ে। এ সময় দ্রুতগামী ট্রেনের নিচে একসঙ্গে 22টি ভেড়া কাটা পড়ে। দুর্ঘটনায় ভেড়াগুলোর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগলে তারা ঘটনাস্থলেই মারা যান। গবেষণা ও প্রজননের কাজে ব্যবহৃত এই উন্নত জাতের প্রতিটি ভেড়ার বাজার মূল্য প্রায় 30 থেকে 60 হাজার টাকা। মস্কোর সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য সম্পর্কের জেরে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার একদিন পর নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার, বন্ধু রাষ্ট্র বটে, কিন্তু রাশিয়া থেকে তেল কেনার কারণে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির দূরত্ব সৃষ্টি হয়েছে। 2024 সালে ভারতে আমদানিকৃত তেলের 35 থেকে 40% আসে মস্কো থেকে, 2021-এর তুলনায় যা 3% বেশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় দাফন সম্পন্ন হল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের ব্রঙ্কস শহরের
পার্ক চেস্টার মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হয়। এ সময় তাকে শ্রদ্ধা জানান নিউ ইয়র্ক পুলিশের কয়েক হাজার সদস্য। উপস্থিত ছিলেন নিহত দিদারুলের পরিবারের সদস্যসহ বাঙালি কমিউনিটির অনেকে। এর আগে ৩৬ বছর বয়সী তরুণ ও সাহসী এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউস। ২০০৯ সালে সিলেটের মৌলভীবাজার থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দিদারুল। মাত্র ৩.৫ বছর আগে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বা NYPD-তে অফিসার পদে যোগ দেন তিনি। 2 সন্তানের বাবা দিদারুলের স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। They wear his uniform, his shield, his collar brass. চীনের বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় 60 জনের প্রাণ গেছে। এর মধ্যেই এক বৃদ্ধাশ্রমেই 31 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যার সময় বয়স্কদের নার্সিং হোমটিতে প্রায় 77 জন বাসিন্দা ছিলেন। পানির উচ্চতা প্রায় 2 মিটার বা 6 ফুট হয়ে যাওয়ায় এদের মধ্যে প্রায় 40 জন সেখানে আটকে পড়েছিলেন। চীনে বন্যায় প্রাণ যাওয়া 60 জনের মধ্যে বেইজিংয়েরই 44 জন আর 16 জনের মৃত্যু হয়েছে হেবেই প্রদেশে। এদিকে রাজধানী বেইজিং এবং পার্শ্ববর্তী হেবেই প্রদেশে কমপক্ষে 31 জন নিখোঁজ রয়েছেন। ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিসংখ্যান তথ্য বলছে, বৃষ্টি ও বন্যায় শুধু বেইজিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 3 লাখের বেশি মানুষ। এছাড়া 24,000-এর বেশি বাড়িঘর, 242টি সেতু এবং 756 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে উঠে এসেছে নিউ ইয়র্কের বন্যা পরিস্থিতির ভয়াবহতা, যেখানে দেখা যাচ্ছে শহরের রাস্তায় বন্যার পানিতে আটকে আছে বহু গাড়ি। বিভিন্ন সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, এমনকি ট্রেনের ভিতরেও ঢুকেছে বন্যার পানি। ফলে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিলম্বিত হয়েছে। এছাড়া অনলাইন ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট অ্যাওয়ের তথ্য বলছে, অভ্যন্তরীণ আন্তর্জাতিক মিলিয়ে যুক্তরাষ্ট্রে অন্তত 1200 ফ্লাইট বাতিল হয়েছে। শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। আকস্মিক বন্যা ও 7 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এর মধ্যে বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যালোচনা ও যে কোনো ধরনের বিপদ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। খেলার প্রসঙ্গ, 1 ম্যাচ হারের পর আবারও জয়ের ধারায় ফিরল বাংলাদেশের যুবারা। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়ে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের ভিত গড়ে দেন বোলাররাই। পেসার ইকবাল হোসেন ইমন 27 রানের খরচায় নেন 4 উইকেট। জোড়া উইকেট শিকার করেন সঞ্জিদ মজুমদার এবং স্বাধীন ইসলাম। স্বাগতিকদের ইনিংস শেষ হয় 89 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রিফাত বেগের উইকেট হারালেও সাবলীলভাবেই ব্যাট চালিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কামাল সিদ্দিকী এবং রিজান হোসেনের সঙ্গে জুটি গড়ে দলকে এনে দেন 8 উইকেটের জয়। এই জয়ের পর ত্রিদেশীয় এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সহজ এক জয় পেয়েছে নিউজিল্যান্ড। বুলাওয়েতে কি ইউরা 9 উইকেটের সহজ জয় পায় সফরকারীরা। ম্যাচের তৃতীয় দিনেই ইনিংস হারের শঙ্কা ছিল জিম্বাবুয়ের সামনে। প্রথম ইনিংসে 149 রানে গুটিয়ে যাওয়া রোডেশিয়ানরা দ্বিতীয় ইনিংসেও হিমশিম খেয়েছে কি ইউ বোলারদের সামনে। তবে শেষ দিকে তিসিগা এবং ব্লেসিং মুজারাবানির কল্যাণে লিড নিতে সক্ষম হয় তারা, যদিও সেটা বড় হওয়ার আগেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। নিউজিল্যান্ডের 307 রানের বিপরীতে স্বাগতিকরা থামে 165 রানে। নিউজিল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসের টার্গেট দাঁড়ায় মোটে 8 রান। ডেভন
কনওয়ের উইকেট হারালেও নিউজিল্যান্ড ম্যাচে শেষ করে 14 বলেই দুই ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা ম্যাট হেনরি। সমর্থকদের বাঁধ ভাঙা উদযাপনের কারণে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে ইউরোপিয়ান জায়ান্ট পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়ের পর সমর্থকদের অসদাচরণের জন্য ক্লাবটিকে জরিমানা করেছে উয়েফা। জার্মানির মিউনিখে গত বছরের মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে শিরোপা উদযাপন করেছিল পিএসজি। সেই ফাইনালে জয় নিশ্চিতের পরই মাঠে নেমে পড়েন একদল সমর্থক। সে সময় আতশবাজি পোড়ানো, মাঠের টার্ফ তুলে নেয়া, সম্পদের ক্ষতি করা এবং উয়েফার প্রতি অনুপযুক্ত বার্তা দেখানোর মতো ঘটনাও ঘটেছিল। এ সময় এসব অভিযোগের প্রেক্ষিতে পিএসজিকে 1,48,000 ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বাংলাদেশের টাকার অঙ্কে যা প্রায় 2,10,00,000 টাকা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।